সারফারাজকে দেখে নূর ভয়ে কাঁপতে থাকে। পালানোর প্রায় সব পথ বন্ধ। শান্ত একবার মেয়েটাকে দেখছে যে এই মুহূর্তে চোখ মুখ খিসে আছে, বোধহয় আল্লাহকে স্মরণ করছে এই যাত্রায় বাঁচানোর জন্য। অন্যদিকে সারফারাজকে দেখছে যে ক্রোধান্বিত হয়ে নূরের ভয়ে নুয়ে যাওয়া মুখ পানে তাকিয়ে আছে। কি হয়েছে মা, এমন করে তাকিয়ে আছো কেন? ও তখন ইচ্ছে করে করেনি। সোহানীর কথা বোধহয় শুনল না সারফারাজ। নূরকে ধরার তাগিদে এগিয়ে যাচ্ছে নূরের দিকে। কিছু বলার আগেই মাথা ঘুরে পড়ে যায় মেয়েটা। হঠাৎ ঘটে যাওয়ার ঘটনা ভড়কে যায় সারফারাজ। দুই হাত দিয়ে আগলে নেয় মেয়েটাকে। নূর, এই নূর, কি হয়েছে তোর? কি রে, দেখ কি হয়েছে। অস্থির হয়ে পড়ে সোহানী। আচমকা নূরের জ্ঞান হারিয়ে ফেলা বোধগম্য হলো না কারো। সারফারাজ বিরক্তি হয়ে যায়। এমন অদ্ভুত মেয়ে জীবনে দেখেনি। অন্যদিকে ভগ্নিতে ফেলা এই মেয়ের কাছে যেন নিতান্তই ছেলে খেলা। সোহানী আর কিছু বলার আগেই সারফারাজ হাতের বাঁধন আগলা করে দেয়। আচমকা হাত জোড়া গুটিয়ে নেওয়ার আবারও ফ্লোরে পড়ে যায় নূর। মেঝেতে পড়ে মৃদু শব্দ বেরিয়ে আসে মেয়েটার মুখ থেকে। সবাই অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায় মেয়েটার দিকে। শান্ত এগিয়ে আসে। সোহানী চোখ ছোট ছোট করে তাকায় নূরের দিকে। সারফারাজ অবাক বা আশ্চর্য না হলেও মুখ দেখে বোঝাই যাচ্ছে বেশ বিরক্ত হয়েছে। এ কি নূর, তার মানে এতক্ষণ ধরে নাটক করছিলি? তোর কিছু হয়নি? শান্ত, বাহ, তুমি তো বেশ চতুর। বাট আর একটু চোখ বন্ধ করে থাকলেই তো ধরা পড়তে না। এখন কি হবে? নূর হাত পা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে গিয়ে বুঝতে পারল দুবার পড়ে যাওয়ার কিঞ্চিত ব্যথা পেয়েছে, তবে খুব একটা পাত্তা দিল না। হারমায়স এইসব ব্যথা নূর পেয়ে থাকতো আগে, তাই আজকাল খুব একটা কষ্ট হয় না। কী রে, বলবি তো? নূর মিকি হেসে বলল, ভয়ে বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, ব্যথা পেয়ে জ্ঞান ফিরে এসেছে। কি ভয়? কিসের ভয়? নূরকে আর কিছু বলতে যাবে তার আগেই ঘর থেকে বেরিয়ে যায় নূর। এক দৌড়ে এসে থামল নূর আর সোহানীর বরাদ্দকৃত রুমে। এদিকে সোহানী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কি হয়েছে বুঝতে পারল না। নূর এভাবে ছুটে পালালো কেন? কি হয়েছে বলো তো শান্ত মামা? নূর এভাবে ছুটে পালিয়ে গেল কেন? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি বলেই ঘর কাঁপিয়ে হেসে উঠল শান্ত। সোহানী শান্তর হাসির কারণ বুঝতে না পেরে বেরিয়ে যায়। সবাই কি একসাথে মাথা খারাপ হয়ে গেল নাকি? আশ্চর্য। বাদর, বিড়বিড় করে বলল সারফারাজ, বিদেশি বাদরের থেকে দেশি বাদর ভালো ভাইয়া। শান্ত কথাটা বলে দাঁড়ালো না। দেখা যাবে নূরের সব রাগ বেচারি শান্তর ওপর ঝাড়বে। সকাল 7টা ভোর হলেই কলেজ যাওয়ার আগে সবার ঘরে ঘরে চা দিয়ে আসা নূরের প্রাত্যহিক জীবনের অংশ। নূরের প্রথমে খারাপ লাগতো যেই বয়সে বাবা মায়ের ছাড়াই বড় হওয়ার কথা, সেই বয়সে জীবন নামক যুদ্ধ করতে ব্যস্ত। ভাগ্যিস সেদিন সোহানীর সঙ্গে দেখা হয়েছিল। নূর যেই এতিমখানায় থাকতো হঠাৎ করেই সেটা বন্ধ হয়ে যাবে জানা যায়। নূর সেদিন সারা রাত চিন্তিত ছিল, কোথায় যাবে কি করবে বুঝতে পারছিল না। তখনই ভাগ্য ভালো থাকায় সোহানীর সঙ্গে দেখা হয়। সোহানী নূরকে সাথে করেই বাড়ি নিয়ে আসে, তবে পরবর্তীতে জানতে পারে তেমন কিছু হয়নি। ভাবতে ভাবতেই সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এ বাড়িতে মাহমুদা, শিকদার, নূর আর সোহানী ব্যতীত একসঙ্গে কারো খাওয়া হয় না। সকালের নাস্তা ও প্রায় যে যার মতো সবাইকে নাস্তা দিয়ে এসেছে। সোহানী পরে পরে ঘুমাচ্ছে, নূর পড়তে বসেছে। রাতে পড়া হয়নি, পরীক্ষা শেষ হয়েছে, কিছুদিন বন্ধ আছে। ফিরোজা বেগম বাইরে থেকে ডাকছে, নিশ্চয়ই কোনো কাজ আছে, না হলে কেউ ডাকবেই বা কেন? কিছু বলবে ছোট নানু? ফিরোজা বেগম ফস করে শ্বাস ফেললেন। এত বড় মেয়েদের কাছ থেকে নানু শুনতে শুনতে হাঁপিয়ে উঠেছে। না শুনেও উপায় নেই। সোহানী নূরকে বোনের মতোই দেখে।
নওশাদ শিকদার বিয়ে করছেন খুব কম বয়সে প্রেম করে। প্রথম বয়সে মেয়ে ছিল সামিরা। ফিরোজা বেগম যখন বিয়ে করে এ বাড়িতে আসেন সারফারাজ আর সামিরা প্রায় বেশ বড়। সামিরা তখন ক্লাস 10-এ পড়ে। বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করেছিলেন। কম বয়সে বিয়েটা কেউ মানতে পারেনি। অল্প বয়সে বিয়ে, তারপর কম বয়সে কনসিভ করে সব মিলে বাচ্চা জন্মের সময় সামিরা মারা যায়। সারফারাজ তখন, কি ভাবছো নানু? কিছু না, এই কাপড়গুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসবি, ভালো করে কাচবি যেন পরিষ্কার হয়। আর হ্যাঁ, কাজ শেষ করে নিচে চলে আসবি, আজকে বাড়িতে মেহমান আসবে। নূর কথা না বাড়িয়ে ফিরোজা বেগমের হাত থেকে কাপড়গুলো নিয়ে নেয়। সামনে দেখা হয় ফারজানা বেগমের সাথে। এই যে ভাগ্যবতী, ভাগ্যের জোরে এত বড় বাড়িতে এসে উঠেছেন, খাচ্ছেন দাচ্ছেন, গাড়ি করে পড়ছেন। বলি, সকালে যে আমার জন্য ঘরে যেতে বলেছিলাম সেই নূর কি ছিল না? নূর এবার একটু ভয় পায়। ইস, রাতে বলেছে কিন্তু সকালে তো খেয়াল। মনে মনে বলল, মুখে বলল মনে ছিল না কাপড় কেচে করে দিব, তার আর মুখ দরকার নেই। যাওয়ার সময় আমার ঘরটা গুছিয়ে দিয়ে যাবি। বেশ ধুলোবালি জমেছে, ধুলোবালি না চাই সব নূরকে খাটানোর ধান্দা। বেশ বুঝতে পারল নূর, যেমন ছেলে তেমন মা। শাওন বজ্জাত লোকটার মতো তার মা নূরকে এ বাড়িতে আসার পর থেকে খাটিয়ে মারছে। 5 জন কাজের লোক ছিল, 3 জনকে বাদ দিয়েছে নূর আসার পর থেকে। সবই তাকদির। কাপড় চোপড় নিতে নিতে বাড়ি শুদ্ধ সবারগুলো নেওয়া শেষ, যার কারণে চোখে মুখে কিছু দেখতেই পারছে না ভালো করে। জামা কাপড় ধুয়ে সেগুলো নিয়ে ছাদে চলে যায় নূর। এত সাত সকালে ভিজে জুবুঠুবু হয়ে যাচ্ছে, বেশিরভাগই ধোয়া, তারপরেও ধুতে হচ্ছে। একেই বলে বড়লোকের বিরাট কারবার। কাপড়গুলো এক এক করে মেলে দেয়। হাঁফিয়ে উঠেছে মেয়েটা। দূরে দেখতে পায় সারফারাজকে, যে ছাদে এক কোণায় দাঁড়িয়ে কি যেন করছে। গতকাল সিদ্ধান্ত নিয়েছিল আর সামনে যাবে না, কিন্তু এক বাড়িতে থেকে এভাবে আড়ালে কতক্ষণ থাকা যায়? সামনে তো যেতেই হবে, আজ না হয় কাল। আর ভুলটা তো নিজের, একবার সরি বলা উচিত। আর এমনিতেও সকালে মাথা নিশ্চয়ই খুব একটা গরম হওয়ার কথা না। এই ভেবে নূর এগিয়ে যায় সামনে। নূরকে দেখে সারফারাজ বুক ক্ষেপ করল না। ভাবটা এমন, এখানে কেউই নেই, মনে হচ্ছে সারফারাজ একাই। এমন গা সারা ভাব দেখে তেলে বেগুনে জ্বলে উঠল নূর। রাগটা থামায় সোহানি তার মামাকে ভীষণ ভালোবাসে, সেজন্য একটু নরম হয়ে যায়। দেখুন, আমি কিন্তু ইচ্ছে করে আপনার গায়ে পানি ফেলিনি, ভুল করে পড়ে যায়। আর গাড়ির কাজটা ও ইচ্ছে করে ভাঙচুর করেনি। আপনি যে সোহানির মামা এটা তো আমি জানতাম না, তাই না? আর আপনাদেরও দোষ ছিল, আমার গায়ের উপর গাড়ি উঠিয়ে দিচ্ছিলেন, তাই দোষ কিন্তু দুজনের সমান সমান। আর গতকাল রাতেও ইচ্ছে করে কফি ফেলেনি, হোঁচট খেয়ে কীভাবে যে হলো। আর পানিও ইচ্ছে করে ফেলেনি, হাত থেকে কিভাবে যে পড়ে গেল। একদমে কথা চোখ বন্ধ করে বলেই জোরে জোরে শ্বাস নেয়। মনে হচ্ছে বিরাট যুদ্ধ করেছে এই মাত্র। কোনো সারা শব্দ না পেয়ে চোখ পিটপিট করে তাকালো নূর। নূরের চোখ ছানা বড় হয়ে যায়। নূরের সামনে দাঁড়িয়ে হাসছে সোহানি। তুই এখানে? এখানে তো তোর দরজাল মামা ছিল। হ্যাঁ ছিল, তোর পক পক শুনে চলে গিয়েছে নিচে। তাই তো ভাবি ভয়ে জ্ঞান হারাই কেন নূর নামক সাহসী। বিরক্ত হয়ে যায় নূর। এতক্ষণ একা একা কথা বলছিল, চোখ বন্ধ করে বলেছে যে ভয় পেয়ে বলতে সমস্যা না হয়। কিন্তু এই লোক ভাবনার ছেদ পড়ল সোহানির কথা শুনে। একদিনে এত অঘটন ঘটিয়ে ফেললি নূর, ভাবতে পারছি না। কিন্তু মামা তোকে তারপরও কিছু বলল না কেন বলতো? নূর অবাক। বলেনি মানে কি? সবার সামনে চর মেরেছে। গতকাল পেলে তো কাঁচা চিবিয়ে খেত মনে হচ্ছিল। আর একটু আগে তো নূর ভয় ছিটিয়েছিল।
এ ভয়ে যদি ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর বলছে কিছুই বলেনি। তোর কেন মনে হচ্ছে কিছু বলেনি? থাপ্পড় মেরেছে। তুই না এলে আরও দুগা দিত। ভেজা শরীরে নিচে চলে আসে। সোহানি আর আসেনি জামা কাপড় পাল্টে ঘর থেকে বের হতেই সারফারাজকে দেখতে পায় নূর। ফর্মাল গেট আপ, কোথাও বের হবে মনে হচ্ছে। পেছন থেকে নওশাদ শিকদারকে দেখতে পায় বিষণ্ণ মন নিয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে কি কিছু হয়েছে? বাবা ছেলের সম্পর্ক এমন ফাটল ধরা কেন? সামনে থেকে সরে দাঁড়াও ইডিয়েট। রাগী গম্ভীর পুরুষের কণ্ঠ শুনে হুঁশে ফিরে নূর। সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। সারফারাজকে দেখে একটু সরে দাঁড়ায়। সরি, পিছনে ফিরে না তাকায় না ছেলেটা। মনে হচ্ছে কিছু শুনতেই পারছে না। নূর ভেবেছে হয়তো শুনতে পায়নি, তাই আবারও বলল, সরি, গাড়ির কাজ ভাঙার জন্য ইচ্ছে করে করিনি। নূর ভেবেছে এবারও কিছু বলবে না। নূরের ভাবনাকে ভুল প্রমাণ করে সারফারাজ দ্রুত সিঁড়ি বেয়ে নূরের কাছে এসে দাঁড়ায়। এবার একটু ভয় পেয়ে যায় মেয়েটা। আবারও কি মারবে নাকি? ভয়ে আমতা আমতা করে বলল, মারবেন না প্লিজ। আপনারা হাতগুলো ভীষণ শক্ত, খুব ব্যথা লাগে। দেখুন গালটা কেমন এখনো লাল হয়ে আছে। সারফারাজ এবার মনে হয় নূরকে ভালো করে দেখল। হাত খোপা করে চুলগুলো, কপালের ছোট ছোট কিছু চুল নূরের কপালে বারবার চলে আসছে। গায়ের ওড়না কেমন বুকে থেকে পেঁচিয়ে কোমরে এনে বাঁধা। এইজ কত? নূর থতমত খেয়ে যায়। ঠিক শুনেছে কিনা তাই আবার জানতে চাইল। কি বললেন? আই সেড বয়স কত তোমার? এবার একটু চিল্লাচিল্লি বলে উঠল সারফারাজ। ওর সাথে এভাবে কথা বলছিস কেন সারফারাজ? আমি শুনেছি গতকাল তুই নূরের গায়ে হাত তুলেছিলি, এখন আবার ধমকাধমকি করেছিস কেন? নওশাদ শিকদার সারফারাজের দাঁড়িয়ে থাকা দেখে ব্যস্ত পায়ে হেঁটে আসে। গতকাল মাহমুদা শিকদারের কাছ থেকে শুনেছেন কিছুটা। নূর বাবা ছেলের মধ্যে ঝামেলা আছে কিছুটা জানে, তবে পুরোটা জানে না। আবার ঝামেলা হতে পারে, এই জন্য থামানোর জন্য বলে। দোষটা আমারই নানা। আমি ভুল করে গাড়ির কাজ আর ওনার গায়ে পানি ফেলে দেই, এই জন্য। পুরো কথা শেষ করার আগেই সারফারাজের কথা শুনে নওশাদ শিকদার আর নূর থ মেরে যায়। সারফারাজ বুক কুঁচকে বলে, কে বলল তোমাকে গাড়ির কাজ ভাঙার জন্য বা গায়ে পানি ফেলার জন্য? তোমায় থাপ্পড় মেরেছি। তাহলে কেন মেরেছো বাচ্চা মেয়েটাকে? নান অফ ইয়োর বিজনেস বলে চলে যায়। নওশাদ শিকদার রাখতে গিয়ে রাগেন না। কিছু বললে আবারও যদি তার ছেলে দূরে সরে যায়, এই জন্য কিছু বলতেও কয়েকবার ভাবতে হয়। হঠাৎ থেমে যায় সারফারাজ। না ফিরে আবার বলে, বাট একটা না, ওকে আরও 4-5টা মারা দরকার ছিল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সবার ব্যস্ততা শেষ হলেও নূর কাজ করেই যাচ্ছে। ফিরোজা বেগম সকালে বলেছেন বাড়িতে অতিথি আসবে। পুরো বাড়িতে নূরকে সহজ কাজ করার লোকজন হাতে গোনা 3 জন। মাহমুদা শিকদারের হঠাৎ হাঁটুর ব্যথাটা বেড়েছে। মাহমুদা শিকদারের হাঁটু ব্যথার ওষুধ একটাই, নূরের করা তেল মালিশ। দুপুরে খাবারের পরে একবার করেছে, আর একবার করার সুযোগ হয়ে ওঠেনি। উঠবে কিভাবে? পুরো শিকদার ভিলা যেন নূর নামক মেয়েটি অবধি সীমাবদ্ধ। এই যে সকাল থেকে কাজ করতে করতে নূরের অবস্থা কাহিল। বেশ বুঝতে পারল সামিরাকে দেখতে আসবে পাত্রপক্ষ। সামিরার পছন্দের, এখন শুধু পরিবারের লোকজন মেনে নিলেই হবে। নূর লিভিং রুমে কাজ করছে। সব পরিষ্কার থাকা সত্ত্বেও বারবার করছে। নূর বিরক্ত হয়ে যায়। এই ফারজানা বেগমকে নূর দেখতেই পারে না। কিভাবে দেখবে? পুরো ঘষেটি বেগম আর রিনা খানের কার্বো কপি। আশা রূপালী আপু পছন্দ করে বিয়ে করলে এত গোছানোর কি আছে?
আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না, গোছানোর কাজগুলো বারবার করতে হচ্ছে কেন। সবই বড় লোকজনের ইচ্ছে গো নড়বো, আমাদের এত ভেবে কাজ কি? আমাদের কাজ হলো আম খাওয়া, আন্টি গুণে লাভ আছে। রূপালী এই বাড়িতে কাজ করে সেই সারফারাজ এর মা যখন ছিল তখন থেকে, তাই সবাইকে কাজ থেকে তাড়াতে পারলেও রূপালীকে তাড়াতে পারেনি। সারফারাজ সবসময় তার মায়ের সাথে জড়িত, প্রতিটা জিনিস খুব সযত্নে রাখে। কি করছিস নূর? বিরিয়ানি রান্না করছি, তুই একটা চেয়ারে বসে পড়, আমি সার্ভ করছি। সোহানি উৎফুল্ল হয়ে উঠল। বিরিয়ানি তার খুব পছন্দের, বিশেষ করে নূর আর মাহমুদা শিকদারের হাতের রান্না করা। নূর মাহমুদা শিকদারের কাছ থেকে সব রান্নাই মোটামুটি শিখেছে, যেমনটা সারফারাজের মা শিখিয়েছিল। সোহানি একটা চেয়ার টেনে বসলো। দে তাড়াতাড়ি, খালামণির আবার ডাক পড়বে, শাড়ি পরবে, একা একা কুচি ধরতে পারবে না, আমাকে যেতে হবে। রূপালী আর নূর এই যাত্রায় ঘর মাতিয়ে হেসে উঠল। হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। খাওয়ার ব্যাপারে এই মেয়ে এত পেটুক কেন? আরে সোহানি, এই সময় বিরিয়ানি রান্না করব কেন? আর এই কাজ ফেলে আমার বিরিয়ানি বা রান্না করতে যাব কেন? তুই যে বললি তো কি করবে? সোহানি বউ, তুমি দেখতে পাচ্ছ নূর বউ টেবিল সোফা গোছানো আর ঝাড়ার কাজ করছে, আর তারপরেও জানতে চাইছো কি করছে? বাহ, আমার মেয়েটাকে তো আজকে পুরো পুতুল পুতুল লাগছে। একদম নীল রঙের শাড়ি পরা নীলপরি নজর লেগে যায়। ফিরোজা বেগমের কথা শুনে খানিক লজ্জা পেল সামিরা। শিহাব বলেছিল নীল শাড়ি পরতে, নীল রং শিহাবের বড্ড পছন্দ। ফিরোজা বেগম নিচে চলে যায়। শিহাবের বাড়ির লোকজন অপেক্ষা করছে, তাই আর দাঁড়ালেন না। সন্ধ্যার আগে দিয়ে বাড়িতে পাত্রপক্ষ আসে। জসিম শিকদার অফিসে শান্তকে আর শাওনকে রেখে আসে। এত কাজ, তারপর একমাত্র মেয়ের জন্য পাত্রপক্ষ আসবে, তাই কাজ ফেলেই চলে আসেন। শান্তকে কেউ আসার জন্য বলেছে। এই বাড়িতে সারিকার মৃত্যু পর কম বয়সে বিয়ে দেওয়া একটা আতঙ্ক। আমাকে কেমন লাগছে সোহানি? পুরো পূর্ণিমার চাঁদ লাগছে খালামণি। যে চাঁদটা হবে শিহাব আঙ্কেলের আকাশে ওঠা ব্যক্তিগত, শিহাব নামক আকাশের একটা ব্যক্তিগত চাঁদ। দরজায় দাঁড়িয়ে কথাটা বলল নূর। এই মেয়ে এত সুন্দর প্রশংসা করতে পারে, মাঝে মাঝে মনে হয় নূর তার নামের মতোই আলোময়। সামিরাকে সবার বেশ পছন্দ হয়, পছন্দ না হওয়ার কোনো কারণ নেই। পুরো শিকদার বাড়ির বলা যায় একমাত্র মেয়ে। তারপর এমপি নওশাদ শিকদারের ভাতিজি, দেখতে শুনতেও মাশাল্লাহ। শিহাব তার বাবা মায়ের একমাত্র সন্তান, নিজেদের বিজনেস সামলায়। শিহাবের বাবা শফিক তালুকদার বললেন, তাহলে আমরা কথা এগোতেই পারি, কি বলেন বিআইন সাহেব? জসিম শিকদারের মন সায় দিচ্ছে না। তার বড় ভাই তার কাছে বাবার মতো শান্তও এখনও আসেনি কাউকে না জানিয়ে কি বলবেন। যদিও শিহাবকে তার আগে থেকেই পছন্দ হবে না কেন? একমাত্র ছেলে, তাছাড়া শহরের নামকরা বিজনেসম্যানের মধ্যে শিহাব একজন। শিকদার পরিবারের বিজনেস এর সাথে পাল্লা দিয়ে চলছে শিহাবদের কোম্পানি। তা এগোবো, কিন্তু কোনো কিন্তু নেই আব্বু। চাচুর সঙ্গে কথা হয়েছে, তোমরা এগোতেই পারো, পার্টি অফিসের মিটিং আছে, এজন্য আসতে পারিনি। ভিতরে আস্তে আস্তে বলল শান্ত। আলহামদুলিল্লাহ, সবাই একসাথে বলল। শিহাবের মা একটা রিং সামিরার হাতে পরিয়ে দেয়। বিয়ের দিন নওশাদ শিকদার আর সারফারাজ আসলেই ঠিক করা হবে। আপাতত রিং পরানো হয়েছে শুধু। রাত 9টা, বাড়ির সবাই আটকে আছে। সারফারাজ আর নওশাদ শিকদার দুজন একজন আরেকজনের সাথে 8 ঘন্টার তফাতে বাড়িতে আসেন। সারফারাজ আগে আসে। সারফারাজকে দেখে শান্ত, মাহমুদা শিকদার দুজনেই আশ্চর্য হয়ে পড়েন। হাত পা এমনি কি পুরো শরীরের নাজেহাল অবস্থা ছিল।
পরিহিত সাদা শার্টে রক্তমাখা ছিল। কার রক্ত সেটা জানতে চাওয়ার আগেই বাড়িতে প্রবেশ করেন নওশাদ শিকদার। এসে কোথাও না তাকিয়ে গটগটিয়ে হেঁটে সিঁড়ি বেয়ে ওপরে চলে যায়। আজকে বাড়িতে কিছু একটা হবে ভেবেই সবাই কেমন হাঁসফাঁস করছে। সারফারাজ আর দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই দরজা খোলা, তাই ভেতরে সব কথাই স্পষ্ট শুনতে পাচ্ছে সবাই। তুমি কি ঠিক করেই নিয়েছো আমার মান সম্মান ক্ষুণ্ণ করে? ক্ষান্ত হবে আমার ছেলে হয়ে মাঝ রাস্তায় এভাবে মারপিট করলে কেন সারফারাজ? তুমি কি ভুলে যাচ্ছ তোমার জন্য আমার এত বছর ধরে গড়ে তোলা রেপুটেশন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সারফারাজ কথা বলছে না, সোফায় বসে সামনে ল্যাপটপ নিয়ে অবিরত হাত দুটো চালিয়ে যাচ্ছে। এখানে যে কেউ কথা বলছে তা সারফারাজকে দেখে মনেই হচ্ছে না। দেখ তোর মামা না তামা তোর নানা তখন থেকে কথা বলেই যাচ্ছে আর উনি কাজ করছে। ফিসফিস করে বলল নূর। আর কিছু বলার আগে দৃষ্টি যায় ফারজানা বেগমের দিকে। রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে। কথা বলছো না কেন? মুড নেই? আমি কি ফান করছি? সরাসরি অ্যান্সার দাও। কেন মারপিট করছো? সারফারাজ স্ক্রিনে দৃষ্টি রেখেই উত্তর দিল। আমার কলিজায় হাত বাড়িয়েছে পাস্টার, তাই একটু আপ্যায়ন করলাম, ড্যাট সেট। কলিজা কথা শুনে বাহিরের সবাই হা হয়ে আছে। সারফারাজের কলিজা কথাটা শুনে সবাই তড়াৎ করে সোহানের দিকে তাকায়। আমার দিকে তাকাচ্ছ কেন সবাই? আমার দিকে কেউ হাত বাড়ায়নি, আর আমাকে মামা কখনো টলিজা বলে ডাকেনি। কিন্তু চুপ করবি তোরা? সিরিয়াস মোমেন্টে কথা না বলে থাকতে পারিস না? সামিরার কথাই দুজনেই চুপ করে যায়। আবারও সবাই ঘরের কথাই মনোযোগ দেয়। কার গায়ে হাত তুলেছ জানো তুমি? সারফারাজের উপর নিজ হাত সূচক মাথা নাড়ল। নওশাদ শিকদার ছেলের উপর রাগ করবেন এটা তার ধারণার বাইরে ছিল আসার পর থেকে। কিন্তু সারফারাজ হঠাৎ এমন কাজ করলো। সামনে ইলেকশন আর তার ছেলে হয়ে মাঝ রাস্তায় একটা ছেলেকে মারতে মারতে আহত করে হাসপাতালে ভর্তি করেছে। জানো না তুমি? জানলে এরকম কাজ করতে অন্তত একবার হলেও ভাবতে। প্রসঙ্গ যখন সারফারাজ শিকদার রাজের কলিজা, তখন ভাবার প্রশ্নই আসে না। তুমি দেশে এসেছো 2 দিন ও হয়নি, আর বলছো কলিজায় হাত বাড়িয়েছে। মজা করছো তুমি? আর যার গায়ে হাত তুলেছ সে বিরোধী দলের নেতা আলতাফ মাহমুদের ছেলে, আর তুমি ওর গায়ে হাত তুললে। সামনে নির্বাচন হবে সেইটা ভাবতেও নিজেকে সংযত রাখার চেষ্টা করতে। আর এমনভাবে মারলে ছেলেটা হাত ভেঙে গিয়েছে প্রায়। নিষিদ্ধ জিনিসের প্রতি হাত বাড়ালে এটাই হবে। আর তা যদি হয় সারফারাজের শিকদারের। আশা করি বুঝতে পেরেছেন মিস্টার নওশাদ শিকদার। আমি তোমার বাবা সারফারাজ ছিলেন, বাট সেদিন ওই সম্মান নামক মিথ্যা এলিগেন্স দিয়ে আমার মায়ের বর্তমানে বাচ্চা সহ ফারজানা নামক মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছেন। সেই দিন থেকে আপনি মৃত নওশাদ শিকদার। যে লোকটা 2 দিনের একটা মহিলার জন্য আমার মায়ের সুখের সংসারে ভাঙন নিয়ে আসে, তাকে আমি সারফারাজ শিকদার বাবা হিসেবে স্বীকার করিনি, আর না করব। ঠাস কথাগুলো বলার সাথে সাথে সারফারাজের গায়ে হাত তুললেন মাহমুদা শিকদার। এবার আর কেউ বাইরে না ভেতরে চলে আসে। দাদু এইটা কি করলেন? ভাইয়ার গায়ে হাত তুলল। তুমি তো জানো ভাইয়া বড় কাকিয়াকে কত ভালোবাসে, তাই হাত দিয়ে থামিয়ে দেয় মাহমুদা শিকদার। তাই কি ওর বাবা হয় এই নওশাদ শিকদার? বাবার নিজের বাবাকে এহেন সম্বোধন করতে পারে না। ও ভুলে যাচ্ছে ওর মা নিজে ফারজানাকে এনেছে। তাহলে আজও কেন বাবার প্রতি ক্ষোভ? শান্ত আর কিছু বলতে পারল না। কি বলবে এতটা ঠিক সারফারাজের মা নিজে বিয়ের অনুমতি দিয়েছিলেন। নূর সোহানি অবাক হয়ে আছে।
সোহানি যতদূর জানে তার মায়ের মৃত্যুর শোকে তার নানু মারা যায়, আর ফারজানা বেগমকে বিয়ে করে তার নানির মৃত্যুর পর। কিন্তু এখন বলছে সোহানি এইটা কেন ভাবলো না তার মায়ের মৃত্যুর পর বিয়ে করলে শাওন তার থেকে ছোট হতো। কিন্তু শাহান প্রায় শান্ত আর সামিরার সমবয়সী। সবাই থ মেরে দাঁড়িয়ে আছে। সবার ভাবনার মধ্যে ফাটল পড়ে সারফারাজের হুঙ্কার শুনে সবাই বেরিয়ে যাও বর্জে ন্যায় গর্জে বলল সারফারাজ। নওশাদ শিকদার ছেলের রাগ দেখে এবার আঁতকে উঠলেন। আবার যদি সারফারাজ চলে যায় তখন কি হবে? মানানোর তাগিদ নিয়ে এগোনোর আগেই কাজ ভাঙার জংখার শুনে সবাই দুপা পিছিয়ে যায়। রাগের টি টেবিল সজোরে আছাড় মারে ফ্লোরে। মুহূর্তের মধ্যে পুরো ঘরে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বেরিয়ে যাও সবাই। সবাই বুঝলো সারফারাজ রেগে আছে। এই রাগটা যে এত বছর এই বাড়ি থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল আবারও কি এমন কিছু হবে? এই সবাই চলে যায়। নওশাদ শিকদার দাঁড়িয়ে আছে, যেতে চেয়েও পারছেন না। কিছুটা শীতল কণ্ঠে নওশাদ শিকদার বললেন, তুমি রাগ দেখাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি যার গায়ে হাত দিয়েছ সেই বিরোধী দলের নেতা আলতাফ মাহমুদ, এর ছেলে সারফারাজ। আমার জিনিসের দিকে যে হাত বাড়াবে ওই হাতটা আর হাতের জায়গায় থাকবে না। সামনে নির্বাচন, এইটুকু ভেবেই হাতটা এখনও হাতের জায়গায় আছে। সারফারাজ খাওয়ার জন্য নিচে যায়নি, কেউ ডাকার সাহসটুকু পাচ্ছে না। কিভাবে সাহস হবে? কেউ নিশ্চয়ই যেছে বাক্যে বলবে না আমাকে স্বীকার করো। মাহমুদা শিকদার এসেছে একবার, তবে সারফারাজ কথা বলেনি। এক এক করে শান্ত, সোহানি, সামিরা সবাই এসে ফিরে যায়। ঘর পর্যন্ত আসার সাহস কারো হয়নি। শেষে খাবার উপরে পাঠানো হয়। যদিও আসার ইচ্ছে ছিল না নূরের। সকালে সারফারাজ চরন্ত পায়ে বলেছিল আরও 4টা চর দেওয়ার উচিত ছিল। এখন এত রাগ যদি সত্যি চর দেয় না, এসে উপায় নেই। রূপালী কাজ ভাঙা পরিষ্কার করে দ্বিতীয়বার আসার সেভ না করে দেয়। ওকে দিয়ে দেখে নেয় না ঘরে নেই, বেশ খুশি হয় মেয়েটা। এই সুযোগে খাবার দিয়ে পগার পার হতে হবে। আমার ঘরে কি করছো? ইস, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। লোকটা এতক্ষণ বারান্দায় ছিল। হোয়াট হ্যাপেন্ড? অ্যান্সার মি। আমার ঘরে কি? নূর কিছু বলতে যাবে তার আগেই দৃষ্টি যায় সারফারাজের ল্যাপটপ এর স্ক্রিনে। একটা ছেলের পিক। বেশ চেনা মনে হচ্ছে। খুব একটা ভাবতে হলো না, চট করেই মনে পড়ে যায়। কি হলো? লোকটা আপনার কি হয়? শত্রু? কোথায় থাকি? আপাতত হসপিটালে। কেন, কে মেরেছে? গতকাল তো ভালোই ছিল। একজনের কলিজায় হাত দেওয়ার চেষ্টা করেছিল, তাই নূর আশ্চর্য হয়ে যায়। কিছুক্ষণ আগেও ভেবেছিল চর খেয়েছে, ফিরতে হবে। সারফারাজের এমন বাদ্যের ন্যায় উত্তর শুনে একটু অবাক হয়। আপনি মেরেছেন? সারফারাজ এবার নিশ্চুপ। কথা বলতে বোধ হয় ইচ্ছে হলো না। তবে নূর চুপ থাকলো না। যে মেরে থাকুক, বেশ করেছে। আরও মারা দরকার ছিল লোকটাকে। বেয়াদব ছেলে, চরিত্রেও সমস্যা আছে। যে মেরেছে তাকে বলে দিবেন পা দুটো একটাও যেন ভেঙে দেয়। রাগে গজগজ করতে করতে বলল নূর। সারফারাজ এর হেলদোল নেই। ডান হাতে সাদা ব্যান্ডেজ, গায়ে একটা সাদা শার্ট, এলোমেলো চুল। উফ, ছেলেরা বুঝি এত সুন্দর হয়? তাকিয়ে কয়েকবার ডোক গিলল মেয়েটা। ঘর কাটে সারফারাজ এর তরির শব্দে। কি দেখেছো স্টুপিড? কি? কিছু না। একটা কথা, নো মোর ওয়ার্ডস। যাও এখান থেকে। বারণ শুনল না মেয়েটা। একটু খুশি হয়ে বলল, যে মেরেছে তাকে বলে দিবেন যেন পা দুটো একটা যেন ভেঙে দেয়। তুমি চাও হাতের সাথে পাও ভাঙতে? হাতের খাবারগুলো রাখে। বেশ উৎসুক হয়ে বলল, একটু চাই, বেশি না। ওকে শেষের কথাটা আস্তে বলাই নূর শুনতে পায়নি। সারফারাজ মুখে বলল, মামাবাড়ির আবদার। মামাবাড়ির আবদারই তো।
সুহানির মামা তার মানে আমার মামা, হিসেব মতো হলো না মামা বাড়ির আবদার। গল্প তাকদির।